নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক। জ্বর নিয়ে আজকে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো। এখন খুব জ্বর হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, এবং তার সঙ্গে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া যথেষ্ট পরিমাণে হচ্ছে। জ্বর নিয়ে আজকে আমাদের আলোচনা। এবার এই জ্বরটা হঠাৎ করে ওয়েদার পরিবর্তনে বেশি হয় কেন? আসলে এই যখন এনভায়রনমেন্টাল টেম্পারেচার চেঞ্জ হয়, বাতাসে আর্দ্রতার পরিবর্তন হয়, তখন যেটা হয়, এই ভাইরাস কিছু অ্যাক্টিভেটেড হয়ে যায়। তারাই ভাইরাল ফিভারগুলো বা ভাইরাস ফিভারগুলো তৈরি করে। এই জন্য সর্দি কাশি হতে পারে, তার সাথে গায়ে ব্যথা হতে পারে, কারো কারো পেট ফুলে যায়, বমি হয়, খিদে কমে যায়, এবং সর্বোপরি কিছু কিছু ক্ষেত্রে বিশেষত বয়স্ক এবং বাচ্চারা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তাদের ইমব্যালেন্স ইন গেট, মানে উঠে দাঁড়াতে গিয়ে তারা টলে যান, চলাফেরা করতে পারেন না। কেউ কেউ তো আবার একটু বেশি জ্বর হলে ভুলও বকতে থাকেন বা ডিলিরিয়াম হয় তাদের। সুতরাং এই জ্বরটা নিয়ে আজকে আমাদেরই বিশেষ আলোচনা। কেন হয় এই জ্বর? জ্বর হয় সাধারণত ভাইরাস কিছু শরীরে ঢুকলে। ভাইরাস তো বাইরে থেকে রেপ্লিকেশন করতে পারে না, আমাদের বডিতে ঢুকলে রেপ্লিকেশন হয়, এবং সেটা শরীরের মধ্যে ঢুকে তার সংখ্যায় বৃদ্ধি পায় এবং তার সিমটমস গুলো হতে থাকে। ডেঙ্গু, চিকুনগুনিয়া এগুলো ভাইরাল ফিভার, কিন্তু এটা ভেক্টর বোর্ন, এরা মশা কামড়ালে হয়। আর টাইফয়েড এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেটা সালমোনেলা টাইফি যার নাম, বা সালমোনেলা প্যারাটাইফি আমাদের শরীরে ঢোকে খাবারের মাধ্যমে বা জলের মাধ্যমে। এটা এন্টেরিক ফিভার বলে একে, বা টাইফয়েড ফিভার বলে। এর জন্য অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়। তাহলে কি ডেঙ্গু আর চিকুনগুনিয়ার জন্য অ্যান্টিভাইরাল প্রয়োজন হয় না? এগুলো সেলফ লিমিটিং ডিজিজ, এগুলোর জন্য অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না, বা অ্যান্টিবায়োটিক এগুলো কাজ করে না এগুলোর ক্ষেত্রে। এগুলোর ক্ষেত্রে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট চলে, এবং কোনো কমপ্লিকেশন হলে সেগুলোর জন্য হাসপাতালে ভর্তি করতে হয়। যাদের সর্দি কাশি হয় খুব বেশি শীতকালে, কেন তাদের সর্দি কাশি আরো বেশি হয়? আসলে কি হয়, যখন এই আর্দ্রতার পরিবর্তন হয়, তাপমাত্রার পরিবর্তন হয়, যে পলিউটেন্টস গুলো বা যেগুলো দূষণ তৈরি করে, বায়ু দূষণ, বিশেষ করে PM2.5 পার্টিকুলেট ম্যাটার, যেগুলো আমাদের বাতাসের মধ্যে মিশে থাকে, সেগুলোর সংখ্যা বেড়ে যায়। তারা খুব ছোট্ট, 2.5 মাইক্রনের মতো, 2.5 মাইক্রোমিটারের মতো, সেগুলো আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের ভেতরে চলে যায়, ইনফ্লামেশন করে, সিক্রিশন হয়, ট্র্যাপিং হয়, মানে সিক্রেশন গুলো সেখানে জমে থাকে। পরবর্তীকালে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢুকলে সেখানে ইনফেকশনটা সেই জায়গায় রয়ে যায়, এবং সেই জায়গায় নিমোনিয়া বা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন তৈরি করে, বিশেষত লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। সুতরাং দূষণ যখন শীতকালে বাড়ে, তখন সেই কারণেই রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। নর্মাল ভাইরাল ফিভারের সঙ্গে ডেঙ্গুর কি পার্থক্য আছে? নর্মাল ভাইরাল ফিভার যেগুলো হয় সেগুলো হচ্ছে রেসপিরেটরি ইনফেকশন, ড্রপলেট ইনফেকশন। হাঁচি কাশির মাধ্যমে ছোট ছোট জলকণা, যেগুলো দেখতে পাওয়া যায় না, যার মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া থাকে, সেগুলো আরেকজনের শরীরে চলে যায়। এবং ডেঙ্গু যেটা হয়, ডেঙ্গু ভাইরাসগুলো মশার শরীরে থাকে, মশার শরীরে সেই কিছু চেঞ্জেস হয়, তারপরে সেই মশা যদি কাউকে কামড়ায়, তার শরীরে সেই ভাইরাসটা ঢুকে ডেঙ্গু তৈরি করে। হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হয় না, একজন মানুষ থেকে আরেকজনের মানুষে এই ভাইরাসের ট্রান্সমিশন হয় না। শুধু তাই না, এই ভাইরাল ফিভারগুলোতে কি হয়, সর্দি কাশি হতে পারে, ডেঙ্গুতে সর্দি কাশি হবে না। এই ভাইরাল ফিভারে অতটা গা বমি হয় না, ডেঙ্গুতে গা বমি বা বমি হতে পারে। ভাইরাল ফিভারে কি খুব র্যাশেস হয়? কিছু কিছু ভাইরাল ফিভারে র্যাশেস হয় বটে, কিন্তু ডেঙ্গুতে র্যাশ হতে পারে। ভাইরাল ফিভারে লিভার এনজাইমস গুলো সাধারণত বাড়ে না, ডেঙ্গুতে লিভার এনজাইমস বাড়ে। ভাইরাল ফিভারে ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যায় না, বা ব্লিডিং হওয়ার সম্ভাবনা বাড়ে না, ডেঙ্গুতে ব্লিডিং হওয়ার সম্ভাবনা বাড়ে, ইত্যাদি। ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে কি করে বুঝবেন? ব্যাকটেরিয়া ইনফেকশন কোনগুলো? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, স্ট্রেপ থ্রোট বা সোর থ্রোট বা টনসিলাইটিস, এক্ষেত্রে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। স্কিনে ইনফেকশন হতে পারে ব্যাকটেরিয়াল। অথবা আপনি কাশছেন এবং কফ উঠছে, সেটা হলুদ বা সবুজ রঙের, তাহলে রেসপিরেটরি ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। ভাইরাল ইনফেকশনে যে সিক্রিশনটা হয়, সেটা ক্লিয়ার ফ্লুইডের মতো স্বচ্ছ তরল বেরোয় নাক থেকে, নাক থেকে জল পড়ছে, স্বচ্ছ তরল। ব্যাকটেরিয়া ইনফেকশন হলে সেগুলো কালার চেঞ্জ হয়, সেগুলো রাস্টি স্পুটাম হতে পারে, ইয়েলোইশ হতে পারে, বা গ্রিনিশ হতে পারে। তখন অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়। জ্বরে ওয়ার্নিং সাইন কোনটা, যখন আর বাড়িতে রাখা যাবে না? প্রথম কথা, প্যারাসিটামল খাচ্ছেন তাও ফিভার রেমিশন হচ্ছে না, বমি হচ্ছে, এক্সট্রিম লেথার্জি, আনএবল টু ইট অ্যান্ড ড্রিঙ্ক, মানে খাবার খাওয়া এবং জল পান করার ক্ষেত্রে অসুবিধে, খেতে পাচ্ছে না, অথবা অজ্ঞান হয়ে গেছে, অথবা বারবার মাথা ঘুরে পড়ে যাচ্ছে,
তাহলে এই ক্ষেত্রে হাসপাতালে ভর্তি করতে হবে, কারণ আইভি মেডিকেশনের প্রয়োজন আছে বা ইন্ট্রাভেনাস ওষুধপত্র, স্যালাইন ইত্যাদি দেওয়ার প্রয়োজন আছে। জ্বর হলে কি ওষুধ দেবেন? যদি সর্দি কাশি থাকে অ্যান্টি অ্যালার্জিক, জ্বরের জন্য প্যারাসিটামল গ্রুপ অফ মেডিসিনস খেতে হবে। প্রথমেই অ্যান্টিবায়োটিক স্টার্ট নয়, অ্যান্টিবায়োটিক খেতে হলে ডাক্তারবাবুর কাছে যাবেন, বা জ্বর কমছে না তাহলে ডাক্তারবাবুর কাছে যাবেন, তিনি আপনাকে দেখে অ্যান্টিবায়োটিক দেবেন, অথবা কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে অ্যান্টিবায়োটিক দেবেন। এবং জ্বর যখন 3 থেকে 4 দিন হয়ে গেছে, কমছে না এবং সিমটমসগুলো বাড়ছে, তাহলে ডেঙ্গু, ম্যালেরিয়া, এগুলো টাইফয়েড পরীক্ষা করতে হবে। তার জন্য কিছু রক্তের পরীক্ষা করার প্রয়োজন আছে। সবার প্রশ্ন যে জ্বর হলে বাড়িতে কি করব যাতে জ্বরের নিরাময় হয়। প্রথম কথা হচ্ছে প্যারাসিটামল আর অ্যান্টি অ্যালার্জিক যদি সর্দি কাশি থাকে, আমি বলেছি জল পান করতে হবে যথেষ্ট পরিমাণে, কারণ জ্বরে জলের প্রয়োজন শরীরে বাড়ে, জল শূন্যতা বা জল অল্পতা তৈরি হয়। ইউরিন ঠিকঠাক হচ্ছে কিনা দেখতে হবে, ইউরিনের রঙের পরিবর্তন হয়েছে কিনা আপনাকে দেখতে হবে। সুষম আহার খেতে হবে। জ্বর হয়েছে বলেই গাদাগুচ্ছের ফলমূল, দামি দামি জিনিসপত্র কিনে খেতে হবে তার কোনো মানে নেই। বাড়িতে যা আমাদের তৈরি হয় সেই জিনিসপত্র খেতে হবে, এবং তেল মশলাযুক্ত খাবার কম খেতে হবে, কারণ জ্বর হলে দেখা গেছে সাধারণত যে ডাইজেশনের একটা সমস্যা হয়। আপনি যদি গুরুপাক খাবার, খুব রিচ ফুড খান, বা বাইরে থেকে খুব তেল মশলাযুক্ত খাবার এনে খাচ্ছেন, সেগুলো আপনার হজমের অসুবিধা তৈরি করতে পারে। শুধু তাই না, যদি খাবারের হাইজিন ঠিকঠাক না হয়, জ্বরের মধ্যে যেহেতু ইমিউনিটি কম থাকে, আপনার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ইনফেকশনও হতে পারে। সেই জন্য হোমমেড ব্যালেন্স ডায়েট উইথ অ্যাডিকুয়েট ফ্লুইড আপনার বাড়িতে খাওয়া উচিত। কারো মনে করুন সর্দি কাশি হয়েছে, আপনি তার সামনে গিয়ে কথা বলছেন মাস্ক নেই, তাহলে তো আপনার হবেই। আপনি মাস্ক পরুন, স্যানিটাইজ করুন হাত, বাড়িতে এসে খাবার দাবার খাওয়ার আগে ভালো করে হাত ওয়াশ করে তারপরে আপনি খাবার দাবার খান। শুধু তাই না, যখন এই সিজনাল ফ্লুগুলো আসে, তখন আপনার শুধু নিজেকে প্রোটেক্ট করলে হবে না, বাড়ির সবাইকেও প্রোটেক্ট করতে হবে। আর যারা রিকারেন্ট ভাইরাল ইনফেকশন, ভাইরাল রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে ভোগেন, তাদের বলি বছরে একটা করে ফ্লু ভ্যাকসিন নিতে। তাহলে আপনাদের এই সিজনাল ফ্লুগুলো থেকে বাঁচতে পারবেন। মোটামুটি জ্বর নিয়ে সাধারণভাবে যেসব প্রশ্ন আপনাদের মনে থাকে, সেগুলোর উত্তর দেওয়ার আমি চেষ্টা করেছি। জ্বর নিয়ে এর আগেও আমি অনেক ভিডিও বানিয়েছি। আরও যদি কিছু প্রশ্ন আপনাদের থাকে, আপনারা যদি জানতে চান, কমেন্ট বক্সে জানাবেন। দুর্ভাগ্যবশত আমি সবকটা কমেন্ট পড়তে পারি না। আমাদের যে টিম আছে, বিশেষ করে ধ্রুববাবু এবং শুভেন্দু, তারা কখনো সখনো এই কমেন্টগুলো দেখে আমাকে জানান, তার পরিপ্রেক্ষিতে আমি কিছু ভিডিও বানাই। আপনারা আশা করি সহযোগিতা করবেন এবং সঙ্গে থাকবেন। নমস্কার।